নমস্কার বন্ধুরা, আমি অহনা দাস সর্বজিৎ মুখার্জি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার কলমে লেখা আপনারা গল্প শুনতে চলেছেন সুন্দরবনের গুপ্তধন। দয়া করে কেউ এই ভিডিওর পাইরেসি করবেন না, কারণ পাইরেসি করা একটি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে আইন মেনে চলুন এবং সৃজনশীল কাজকে সম্মান জানান, এটি আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। জগদানন্দ রায়ের প্রাসাদটি প্রায় নিশ্ছিদ্র নিরাপত্তার অন্তরালে নিশ্চিন্তে আছে বহু বৎসর যাবৎ। চারিদিকে সুদীর্ঘ পরীক্ষা, তাতে হিংস্র কুমির ক্ষুধার্ত অবস্থায় নিষ্পলক চক্ষে প্রহরা দেয়। পরীক্ষার অভ্যন্তরে নারিকেল বৃক্ষের সারি, অদূরেই প্রবাহিত পূর্ণতোয়া গঙ্গার ধারা স্পর্শ করে উড়ে আসা প্রভাতী বায়ুতে সেই নারিকেলের শাখা আন্দোলিত হচ্ছে। প্রকাণ্ড সুরম্য রাজভবনটি নবোদিত সূর্যের আলোয় যেন ধৌত হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বন্দীদের বন্দনাগীতি ভেসে আসছে সুউচ্চ নহবতখানা থেকে। চন্দ্রদ্বীপ এক সুখ শক্তিক রাত্রি যাপন করে ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। গঙ্গা স্নানের উদ্দেশ্যে ধাবিত পুণ্যার্থীদের পদশব্দে রাজপথ ক্রমে মুখর হয়ে উঠছে। অধিকাংশ স্নানার্থীর পরনে অতি সংক্ষিপ্ত পোশাক। পুরুষেরা বস্তুত কোটিমাত্র বস্ত্রাবৃত, নারীদের সর্বাঙ্গে ভারী রূপার অলঙ্কার। স্বপ্ন সম লোকযাত্রা। বোঝা যায় চন্দ্রদ্বীপের প্রজাগণ সুখে কালাতিপাত করেন। কচুয়া নগরের সমৃদ্ধি যে অকারণেই সমগ্র সমতরের ঈর্ষার কারণ নয়, তা যেমন এই নগরের নাগরিকদের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায়, তেমন বোঝা যায় নগরটির দিকে তাকালেও। সুউচ্চ ভবনগুলি চন্দ্রদ্বীপের রাজধানী কচুয়ার অর্থনৈতিক সাফল্য স্পষ্ট উদাহরণ। সেই সকল ভবনের মধ্যেও সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে বিপুল আয়তন রাজভবনটি। সুউচ্চ ভূমির উপর স্থাপিত ইষ্টক নির্মিত ভবনটি যেমন সুরক্ষিত, তেমনই ভব্য দর্শন। এই ভবনের এবং চন্দ্রদ্বীপ রাজ্যের পত্তন ঘটেছিল একই সঙ্গে। রাজা দনুজমর্দন দেব রায়ের সময়কালে, সে প্রায় 200 বৎসর পূর্বের কথা। দনুজমর্দনের পঞ্চম পুরুষ রাজা জয়দেব রায় অপুত্রক অবস্থায় পরলোক গমন করলেন। তাও বেশ কয়েক বৎসর হয়ে গেল। দেহুরগাতি থেকে এসে জয়দেবের দৌহিত্র পরমানন্দ রাজত্বভার গ্রহণ করলেন এবং মাতামহের ব্যবস্থা পরিবর্তিত করে কায়স্থদের সামাজিক বিন্যাস নতুন করে গড়ে তুললেন। এই সবই তো নিতান্ত নিকট অতীতের কথা, কিন্তু আজ প্রভাতে জগদানন্দের সহসা এই অতীত ইতিহাস চিন্তা করার কথা নয়। অন্যান্য দিন এই সময় তিনিও গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করেন। বস্তুত রাজা স্নান শেষ হওয়ার পরেই প্রজাদের জলস্পর্শ করার রীতি। সমতরের এই অঞ্চলে অশোক পদ্মাই গঙ্গারূপে স্বীকৃত। রাজবাড়ি থেকে গঙ্গা বড়জোর 10 রশি দূরে। পদব্রজে 1 নিমেষের অধিক সময় লাগে না। রাজা স্বয়ং এই পথ প্রত্যহ উষা লগ্নে পদব্রজেই অতিক্রম করে থাকেন। আজ সেই নিয়মের গুরুতর ব্যত্যয় ঘটেছে। তার কারণ আছে, কারণটি গুরুতর। গতকাল রাজপুরোহিত আচার্য বাসুদেব এক অত্যাশ্চর্য ভবিষ্যৎবাণী করেছেন। রাজা জগদানন্দ স্বয়ং মহাকালীর সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন এক প্রবাদ চন্দ্রদ্বীপের লোকসমাজে প্রসিদ্ধি লাভ করেছে। তিনিও সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ তার বাক্যস্ফূর্তি হয়নি। আচার্য বাসুদেব বলেছেন, এই বৎসর 1505 শকাব্দে স্বয়ং মা গঙ্গা জগদানন্দের অন্তিম প্রার্থনা পূর্ণ করবেন। অন্তিমকালে তিনি মূর্ত হয়ে রাজাকে দর্শন দেবেন, তাকে গ্রহণ করবেন। প্রাথমিকভাবে জগদানন্দ এই ভবিষ্যৎবাণীর গূঢ় তাৎপর্য অনুধাবনই করতে পারেননি। কোন প্রার্থনা? মা গঙ্গা মূর্তি পরিগ্রহ করে দর্শন নেবেন, একজন সাধকের পক্ষে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে? কিন্তু গ্রহণ করবেন এর অর্থ কি? কি গ্রহণ করবেন? তাকে? তাছাড়া আরও একটি শব্দ অসীম ব্যঞ্জনা বহন করছে যে অন্তিমকালে। অন্তিমকাল? রাজা জগদানন্দের অন্তিমকাল কি আসন্ন তাহলে? প্রায় সমস্ত রাত্রি জগদানন্দ অতিবাহিত করেছেন জাগ্রত অবস্থায়। এমন বিচিত্র ভবিষ্যৎবাণী যে কোনো মানুষকে বিমূঢ় করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই কারণেই অপরাপর দিনের মতো অতি প্রত্যুষে তার নিদ্রাভঙ্গ হয়নি। সুউচ্চ নহবতখানা থেকে ভেসে আসা মধুর প্রভাতী স্তবগাথা আজ প্রথম ব্যর্থ হয়ে ফিরে গেছে। এখন রাজবাটির দ্বিতলে গবাক্ষ থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে ধাবমান পুণ্যার্থীদের স্রোতের দিকে তাকিয়ে একটি ক্ষুণ্ণ নিঃশ্বাস ফেললেন জগদানন্দ। পিতা পরমানন্দের মৃত্যুর পর থেকে তিনি প্রজাদের পুত্র জ্ঞানে পালন করেছেন। চন্দ্রদ্বীপের সমৃদ্ধির মূল কারণ সমুদ্র। অসংখ্য সমুদ্রগামী বহিত্র মুহূর্তে মুহূর্তে দূর দেশান্তরের পথে যাত্রা করছে পণ্য বহন করে। রাজা জগদানন্দের এই সকল ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি থাকে অনুক্ষণ। অপরাপর রাজাদের ন্যায় তিনি শুধু শুল্ক সংগ্রহ করেই কর্তব্য সমাপন করেন না, অপরদিকে কঠোর শক্তি সাধনায় পূর্ণ সিদ্ধ হয়েছেন তিনি। তবে ভবতারিণী সহসা বিমুখ হলেন কেন? কেন এত দ্রুত এমন অসময় ঘনিয়ে এলো অন্তিমকাল? সহসা দ্বার প্রান্তে শিশুকণ্ঠের কলরব শোনা যেতেই
জগদানন্দের ভ্রুকুটি কুটির ললাট মেঘমুক্ত হয়ে গেল। অধরে সস্নেহ হাস্যের রেখা দেখা দিল। তার পৌত্র কন্দর্প নারায়ণের পুত্র রামচন্দ্র প্রতিদিনের মতোই উষাকালে পিতামহকে প্রণাম করতে এসেছে। রামচন্দ্রের অবশ্য এখনও প্রণাম করার মতো গম্ভীর কর্মের উপযুক্ত বয়স হয়নি। এক দাসী তাকে জগদানন্দের ব্যক্তিগত বাসকক্ষের দ্বার পর্যন্ত নিয়ে এলেই সে দাসীর হাত ছাড়িয়ে সবেগে ছুটে এসে পিতামহের ক্রোড়ে ঝাঁপিয়ে পড়ে। পরক্ষণেই এই কক্ষটি উত্তরোল হাস্যোচ্ছ্বাসে ভরে যায়। জগদানন্দ পুত্রকে অসম্ভব স্নেহ করেন। এই শিশুটির সঙ্গে কাটানো প্রভাতী প্রহরগুলি তার বড় প্রিয়। আজও রামচন্দ্র ছুটে এসে পিতামহকে তার ক্ষুদ্র কোমল হস্তে বেষ্টন করল। জগদানন্দ হাস্য মুখে জিজ্ঞাসা করলেন, বলো দাদা, আজ কোন গল্প শুনবে? এই কক্ষটি দ্বিতলের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। জগদানন্দ বসে আছেন একটি বৃহৎ পালঙ্কের উপরে, বাতায়ন পার্শ্বে। রামচন্দ্র পিতামহের ক্রোড়ে বসে জিজ্ঞাসা করল, দাদা, আমাদের রাজ্যের নাম চন্দ্রদ্বীপ কেন হলো? এই কাহিনী সে অন্তত 100 বার শুনেছে। আসলে এই ঘটনাটি শুনতে সে বড় ভালোবাসে। জগদানন্দ বিরক্ত হন না। প্রাণপ্রিয় পৌত্রকে তিনি প্রত্যেকবার সমান উৎসাহিত কণ্ঠে একই কিংবদন্তি বলে চলেন। শোনো তবে দাদা, সে ভারী আশ্চর্য ব্যাপার। বহু কাল পূর্বে চন্দ্রশেখর চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ ছিলেন। অমন পুণ্যাত্মা মহাপুরুষ কচিৎ দেখা যায় না। বিক্রমপুরে বাস করতেন তিনি। শক্তি মন্ত্রে দীক্ষিত ছিলেন, সাধক মানুষ। তা যথাকালে এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার বিবাহ হলো। আচ্ছা দাদা, আমরা ব্রাহ্মণ? না দাদা, আমরা কায়স্থ। আমাদের প্রকৃত পদবী বসু। রাজা বলে রায় উপাধি ধারণ করেছি। আচ্ছা, তারপর? বিয়ের কথা হয় গুরুজনদের মধ্যে। ফলে চন্দ্রশেখর চক্রবর্তী তার পত্নীর সম্পর্কে কিছুই জানতেন না। বিয়ের দিন তিনি জানতে পারলেন তার পত্নীর নাম ভগবতী। তিনি তো শুনে একেবারে ভেঙে পড়লেন। বালক রামচন্দ্র কথাটির তাৎপর্য বুঝতে পারল না স্বাভাবিকভাবে। সে পিতামহর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কেন? বউয়ের নাম ভগবতী হলে কি হয়? কিছুই হয় না দাদা, কিন্তু চন্দ্রশেখর ছিলেন শক্তি মন্ত্রে দীক্ষিত। ভগবতী তার উপাস্য দেবী। তাকে তিনি মাতৃজ্ঞানে পূজা করতেন। সেই ভগবতী নামের কোনো মহিলার সঙ্গে তিনি দাম্পত্য জীবন কাটাবেন কি করে? তখন তিনি ঠিক করলেন সেই সংসারে আর থাকবেন না। একটা ছোট ডিঙি নৌকা নিজেই চালিয়ে তিনি ভেসে পড়লেন। সে বহুকাল আগের কথা। তখনও বাকরগঞ্জ বলে কোনো জায়গা ছিল না, সব জলের নিচে। সাগর আরো ঢের কাছে ছিল। তা তিনি তো নৌকা চালিয়ে একা একাই চলে গেলেন সমুদ্রের মধ্যে, বহু দূরে। সেখান থেকে আর ডাঙা দেখা যায় না, চারিদিকে জল আর জল। চন্দ্রশেখর ভাবলেন সেখানেই তিনি প্রাণ বিসর্জন দেবেন। এমন সময় তার চোখে পড়ল What is this strange light in the middle of the deep forest? It feels like I have finally discovered the hidden map I have been searching for all this time. এইখানে What is this strange light in the middle of the deep forest? It feels like I have finally discovered the hidden map I have been searching for all this time. সেই দিকেই নৌকা নিয়ে I এগিয়ে have গেলেন। finally found the path কাছে to the গিয়ে hidden treasure. তিনি তো Deep within একেবারে থ these হয়ে dark গেলেন। woods. কেন হয়ে গেলেন কেন? প্রত্যেকবার একই আকুলতার সঙ্গে জিজ্ঞাসা করে রামচন্দ্র। তিনি অবাক হয়ে দেখলেন সেই খুদে ডিঙিটায় বসে আছে ছোট্ট এক কন্যা। তারপর?
চন্দ্রশেখর তো হ্যাঁ, এই এত গভীর সমুদ্রে কোনো দিকে তাকালে কিছু দেখা যায় না, সেখানে কোনো এক কন্যা একা নাও চালিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সে? এতই অবাক হলেন তিনি যে জিজ্ঞেস করে বসলেন, হ্যাঁ গামি, অকুল পাথারি একা ঘুরছো যে বড়, তোমার প্রাণের ঝুঁকি ভয় ডর নেই? মেয়েটি বলল, আমি জেলের মেয়ে, সমুদ্র আমার দেশ, এই নাও আমার ঘরদোর, আমাদের আর ভয় কি ঠাকুর? কিন্তু তুমি তো দেখছি ব্রাহ্মণ মানুষ, গলায় পইতে, তা তুমি এখানে কি করছো গো? চন্দ্রশেখর দুঃখ দুঃখ মুখ করে বললেন তার কষ্টের কথা। ও বাবা, বউয়ের নাম ভগবতী বলে তিনি ঘর ছেড়েছেন, এই শুনে সেই কন্যার মুখ রাগে রাঙা হয়ে উঠল। তুমি ব্রাহ্মণ কুলে জন্মেও মূর্খ, জানো না নারী মানেই ভগবতী, স্ত্রী জাতি মানেই প্রকৃতির অংশ। স্ত্রীর নাম ভগবতী বলে তুমি ঘর ছেড়েছ? সেই ভগবতী কোথায় নেই, সেইটে দেখাও দেখি। এই পর্যন্ত বলতে বলতেই জগদানন্দের চোখ সজল হয়ে উঠল। তিনি ললাটে হাত স্পর্শ করে উদ্দেশ্যে প্রণাম করলেন। তার দেখা দেখি রামচন্দ্র ছোট্ট দুটি হাত সাধ্যমতো ভক্তি ভরে কপালে ঠেকালো। এই কথা শুনে চন্দ্রশেখর বুঝতে পারলেন এ তো সাধারণ কোনো জেলে মেয়ে নয়। এক লম্ফে নিজের নৌকা থেকে তার ডিঙিতে গিয়ে উঠলেন তিনি। শটান সেই কন্যের পায়ে পড়ে বললেন, বলো মা, কে তুমি? অনেকবার অস্বীকার করার পর সেই বালিকা মূর্তি ধারণ করে বললেন, হ্যাঁ বাছা, আমি তোমার ইষ্ট দেবী ভগবতী, সকল নারীর মধ্যেই আমার প্রকাশ, নামে কি যায় আসে? তারপর চন্দ্রশেখরের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেবী বর দিলেন। এই স্থান শুষ্ক হয়ে দ্বীপ হবে, তোমার নাম অনুসারে তার নাম হবে চন্দ্রদ্বীপ। তুমি হবে I have finally discovered সেই the location of the অঞ্চলের hidden রাজা, treasure cave deep within the অধিপতি। Sundarbans forest. I am heading এই towards it বলে now. দেবী ভগবতী অদৃশ্য হয়ে গেলেন। আমরা তো ব্রাহ্মণ নই, এই যে বললেন আপনি। না দাদা, আমরা তো কায়স্থ। এই চন্দ্রশেখরের শিষ্য ছিলেন দনুজ মর্দন দেব রায়, লোকে বলতো দনুজ রায়। ইনি এই বংশের প্রতিষ্ঠা করেন। এর এক বংশধর অপুত্রক ছিলেন বলে আমার পিতা পরমানন্দ রায় এসে চন্দ্রদ্বীপের রাজা হয়। এই পর্যন্ত বলেই তিনি থেমে গিয়ে বললেন, কে রে, কে ওখানে? ভেতরে আয়। বৃহৎ কপাট খুলে ভিতরে এসে দাঁড়ালো এক ভৃত্য। তার পিছনে দাঁড়িয়ে আছেন দুইজন মানুষ। তাদের একত্রে দেখে জগদানন্দ চমকিত হলেন। মন্ত্রী মুকুন্দ সেন এত সকালে কখনো রাজার কাছে আসেননি এর আগে। তার পাশে দাঁড়িয়ে আছেন রাজপুরোহিত বাসুদেব আচার্য। দুজনেরই মুখ কোনো ভয়াবহ আশঙ্কায় শুষ্ক বিবর্ণ হয়ে গেছে এই মুহূর্তে। রাজা জগদানন্দের হাস্যোজ্জ্বল মুখ কালো হয়ে গেল। পৌত্রকে কোল থেকে নামিয়ে দিয়ে তিনি চাকরটিকে ইশারা করলেন তাকে অন্তঃপুরে দিয়ে আসার জন্য। সে চলে গেলে তিনি দুই আগন্তুকের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কে হয়েছে? মন্ত্রী মুকুন্দ কিছু বলার আগেই আচার্য বললেন, মহাবিপদ আসন্ন মহারাজা, ভয়ঙ্কর বিপদ। আমার আপনার নয়, সমগ্র চন্দ্রদ্বীপের পক্ষে মহাবিপদ ঘনিয়ে আসছে। এইবার জগদানন্দের মুখ শুষ্ক হয়ে গেল। বাগবাজারের এই দিকটায় কখনো আসেনি আর্য। ওর দৌড় বাটার কাছে অরিত্রদের বাড়ি পর্যন্ত। অরিত্রর মা এবং কাকিমা দুজনেই মারাত্মক ভালো রান্না করেন।
এবং তার চেয়ে বড় কথা খাওয়াতে বেজায় ভালোবাসে। ফলে কলেজ ফেরত প্রায় ওরা তিনজন চলে আসে বাগবাজারে। প্রাণ ভরে খেয়ে দিয়ে আড্ডা মেরে রাত 9টার পর বাস ধরে সল্টলেকে ফিরে যায়। এই যাতায়াতের সূত্রে অরিত্রর বাড়ির লোকেরাও স্বাভাবিকভাবেই আহার্য আর রিতমকে চিনে ফেলেছেন। অরিত্রদের বাড়িটা অন্তত 150 বছরের পুরনো, বিশাল বাড়ি, কতগুলো ঘর তা বোধহয় অরিত্রও ঠিকঠাক জানে না। একসময় নাকি এই বাড়িতে একসঙ্গে 50 জন মানুষ বাস করত, আত্মীয় স্বজন আশ্রিত মিলিয়ে। এখন কমতে কমতে 8 জন। দোতলার অর্ধেক ঘর বন্ধ হয়ে পড়ে আছে। তবুও এইসব বাড়ির লোকদের একটা অদ্ভুত প্রবণতা থাকে। বাড়িতে অতিথি এলে দিব্যি খুশি হয় সবাই। এমন একমুখ হেসে, এই যে আর্য, আরে রিতম যে, বলে অভ্যর্থনা জানায় সবাই, যে এমনিতেই মন ভালো হয়ে যায়। কাজেই অরিত্র যেদিন ওর মামাতো ভাইয়ের পৈতের নিমন্ত্রণর কার্ডটা ওদের হাতে দিল, ওরা বিশেষ অবাক হয়নি। অরিত্রর মামা বাড়িও বাগবাজারে, একদম গঙ্গার উপরে, এটুকু ওদের জানা ছিল। গিফট হাতে লজ্জা লজ্জা মুখ করে ওরা চলে গেল নির্দিষ্ট দিনে যথাস্থানে। ঠিকানা খুঁজে পেতে বাড়িটার সামনে পৌঁছে ওরা পাশাপাশি দাঁড়িয়ে রইল হা করে। এ কি বাড়ি রে আর্য? বলল রিতম। আর্য ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাড়িটার দিকে। রাস্তাটা সরু আর পেঁচোয়া, যথেষ্ট দূরে গিয়ে দাঁড়াতে না পারার ফলে ওরা পুরোটা দেখতে পাচ্ছে না। তাতেও বাড়িটার আশ্চর্য গঠনশৈলী, এর বিশালত্বের মহিমা ওদের চুপ করিয়ে দিল। আর্যদের সল্টলেকের হাল ফ্যাশনের ঝলমলে বাড়িটাও এর পাশে কিচ্ছু না। যেন ছবি বিশ্বাসের রাজকীয় ব্যক্তিত্বের পাশে আজকের লাল চুলো চ্যাংরা ছেলে। বিশাল গেটের মাথায় পৃথিবীর উপর পা রাখা সিংহ। দেউড়ি পেরিয়ে ঢুকলে বেশ বড় উঠোন, তার মাঝখানে দুর্দান্ত বাড়িটা গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। চরকাটা ডরির থাম উঠে গেছে 3 তলা পর্যন্ত। বারান্দাটাই ওদের মাথার উপরে আরও অন্তত 5 ফুট উঁচু। শ্বেতপাথরের সিঁড়ি বেয়ে সে বারান্দায় উঠে এলে সার সার গ্রিক দেবতাদের স্ট্যাচু, মাঝে প্রধান ফটো, সেটা দিয়ে হাতি ঢুকে যাবে এত বড়। ভিতরে ঢুকেই প্রকাণ্ড হলঘর। আজ লোকজন গম গম করছে ঘরটা। তার দেওয়ালে বাইসন থেকে বাঘ পর্যন্ত যাবতীয় পশুর স্টাফ করা মাথা, ঝাড়বাতি ঝুলছে। বেলজিয়াম গ্লাসের আয়নায় ঝলসাচ্ছে ঝাড়বাতির আলো। এলাহি ব্যাপার একেই বলে। 2 বন্ধুর হাঁটা বন্ধ হয়ে গেল ব্যাপার স্যাপার দেখে। অরিত্র এসে উদ্ধার না করলে ওরা বোধহয় এরকম হাঁ করে দাঁড়িয়েই থাকতো। হ্যাঁ রে অরিত্র, তোর মামারা যে জমিদার বলিসনি তো আগে? আর্য বোকাটে গলায় বলেই ফেলল। অরিত্র আজ খুব সেজেছে, পরনে পায়জামা পাঞ্জাবি, এমনকি গলায় উত্তরীয়। ও করে হেসে উঠে বলল, এখনো জমিদারি যাচ্ছে তাই। আর্য তখনও হাঁ করে ঘরটা দেখছিল। রিতম, পিয়ানোখানা দেখেছিস? অন্তত 100 বছরের পুরনো, বুঝলি? রিটগুলো দেখ, হলুদ হয়ে গেছে। এটার কয়েক লক্ষ টাকা দাম হবে রে। আয় এদিকে আয়, তোকে ছোট মামার সঙ্গে আলাপ করে দিই। মানে ইতিহাসের খনি যাকে বলে, বুঝলি? আর তেমনি গপ্পে জমে যাবে দেখিস। ভয়ে ভয়ে অরিত্রর পিছন পিছন ওরা উঠে এলো দোতলায়। কাঠের সিঁড়ি কালো কাঠের হাতলে আলো পিছলে যাচ্ছে। দোতলায় উঠে একটা লম্বা বারান্দায় ডান পাশে সার সার ঘর। ওরে আর্য, এক একখানা ঘরে আমাদের বাড়ির 3-3খানা ঘর ঢুকে যাবে রে। আর্য উত্তর দিল না, হাঁ করে দেওয়ালে টাঙানো পেন্টিং দেখতে লাগলো। অরিত্র একটা ছবি দেখিয়ে চাপা গলায় শুধু বলল, উইলিয়াম প্রিন্সিপের অরিজিনাল। শুনে ওদের মুখ আরেকটু হা হয়ে গেল। 3 নম্বর ঘরটার সামনে এসে অরিত্র বলল, এইটে ছোট মামার ঘর, আয়। বলে প্রকাণ্ড কড়াটা নাড়ালো। ভিতর থেকে একটা গম্ভীর অথচ শানিত গলা শোনা গেল। কে? ভিতরে ঢুকে ওরা প্রথমে একটু হকচকিয়ে গেল। বিশাল ঘরটার 2টো দেওয়াল বইয়ের আলমারিতে ঢাকা। একই সঙ্গে এত বই ওরা কলেজের লাইব্রেরি ছাড়া কোথাও দেখেনি। দরজার উল্টো দিকের দেওয়ালে মস্ত 2টো জানলা, তার একটা খোলা। সেটা দিয়ে দেখা যাচ্ছে বাইরের ঝোপঝাড় আর বুড়ো গাছগাছালি। অন্যটার রঙিন কাচবে নানা রঙের রোদ্দুর ছড়িয়ে পড়েছে ডাবার ছক্কাটা মেঝেতে। বাঁদিকে একটা বিরাট পালঙ্ক, তার সিঁড়ি আছে। মাঝখানে একটা বড় টেবিল, তার ওপাশে বসে আছেন এক অসম্ভব সুপুরুষ ভদ্রলোক। ওদের ঢুকতে দেখেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে এলেন, মুখে চওড়া হাসি। আচ্ছা, 1 মিনিট, লেট মি গেস, তুমি হলে আর্য আর এ রিতম, কি ঠিক বললাম? ওরা এক মুখ হাসল। ওরু তোমাদের কাণ্ড কারখানার গল্প এতবার বলেছে যে না দেখেও তোমরা চেনা হয়ে গেছো। এসো এসো, ভেতরে এসো।
আমিও ছোট মামা, তোমরা স্বচ্ছন্দে আমায় মামা বলে ডাকতে পারো, আবার শুভ মামাও বলতে পারো। আমার নাম শুভব্রত। টেবিলের অন্য পাশে বসলো ওরা শুভ মামার মুখোমুখি। হরিত্র লম্ফ দিয়ে উঠে বসলো খাটে। তা কেমন লাগছে ইংরেজিতে এমএ করতে? এককালে আমিও কিন্তু কিছুদিন করেছিলুম, তারপর তো সব ছেড়ে ছুড়ে ওই ইতিহাসের লাইনে চলে গেলুম। আপনাদের বাড়িটাই তো জলজান্ত ইতিহাস। তা বলতে পারো। মাথা নাড়লেন শুভব্রত। তবে এটা পরে তৈরি হয়েছে। মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে প্রথম বাড়িটা তৈরি করেছিলেন জয়রাম বসু। সেই বাড়ি ছিল গোবিন্দপুরে, গঙ্গার পাড়ে। তারপর কোম্পানি সেই জমি অধিগ্রহণ করে আর তার বদলে এই জমিটি দিল। এই বাড়ি তৈরি হলো তোমার ওই 1759 সালে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি? হ্যাঁ, আসলে পরাধীন ভারতে কোম্পানি বলতে তো ওইটিই ছিল। তার মানে এই বাড়ির বয়স 250 বছরের উপরে। তবে প্রথমে একটা ছোট বাড়ি তৈরি করা হয়েছিল, সেটা ওই পিছনের বাগানে পোড়ো হয়ে পড়ে আছে দেখভালের অভাবে। আজকালকার দিনে এত বাড়ি মেনটেন করা বোঝই তো। হরিত্র বলছিল আপনাদের কখনো জমিদারি ছিল না? রিতম আজ কৌতূহলের ঝুলি কাঁধে নিয়ে বেরিয়েছে যেন। না, সে অর্থে জমিদার বলা চলে না আমাদের পরিবারটাকে। ব্যবসায় আমাদের লক্ষ্মী। প্রধান ব্যবসা ছিল মশলার, আর রেশমকুটিও ছিল বিশাল। আর কাগজপত্র, ওই আজকের ভাষায় যাকে বলে লাইসেন্স, এখনও রাখা আছে। এই দাঁড়াও। বলে উঠে গিয়ে দেওয়াল জোড়া আলমারির একটা ড্রয়ার খুলে কয়েকটা ফাইল বের করে আনলেন শুভব্রত। খুব সাবধানে টেবিলের উপরে রেখে একটা অদ্ভুত দেখতে চিমটে দিয়ে তার থেকে বের করে আনলেন একটা কাগজ। মোটা কাগজ, রংটাও অন্যরকম। তাতে যে কি লেখা আছে তা ওরা বুঝতে পারল না। হরফগুলো অচেনা। ফরাসি ভাষা। সেকালে এই ভাষাতেই সমস্ত সরকারি কাজ হতো। আর এই যে এই পাঞ্জাটা দেখছো, বলো তো এটা কার? আন্দাজ করতে পারো? ওরা মুখ চাওয়াচাবি করে মাথা নাড়ল। মুর্শিদ কুলি খাঁয়ের। চোখ ছানা বড়া করে তাকিয়ে রইল ওরা। বাংলার প্রথম নবাব? ঠিক তাই। এই যে এখানে ইনি এই বংশের রামনারায়ণকে অনুমতি দিচ্ছেন রেশম কুঠি খোলার জন্য। বুঝলে? বোঝো কাণ্ড, এতদিনের পুরনো কাগজ আপনি সামনে রেখে দিয়েছেন। ইতিহাস বস্তুটাকে যে রক্ষা করতে হয় আর্য। এই দেখো, পরে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে ব্যবসা করেছেন আবার পূর্বপুরুষরা। এই যে দেখো, বারুইপুরে চিনির ব্যবসার আসল দলিল। তারপর আচ্ছা এক সেকেন্ড, এই দেখো, এই হলো জঙ্গিপুরের রেশমকুটিতে কাঁচামাল যোগান দেওয়ার চুক্তিপত্র। এই দেখো স্বয়ং প্রিন্স দ্বারকানাথের সই। অবশ্য তখনও তিনি প্রিন্স হয়ে ওঠেন। গা শিরশির করছিল ওদের। রিতম বলল, তার মানে আপনাদের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদে? বলতে পারো। সেই বাড়ি এখন ভাগীরথীর গর্ভে, বহুকাল আগেই ভাঙনে তলিয়ে গেছে। সেই জন্যেই আপনাদের পূর্বপুরুষেরা কলকাতায় চলে এলেন? মাথা নেড়ে শুভব্রত বললেন, মনে হয় না। আসলে এদের দরকার ছিল দেশের অর্থনৈতিক রাজধানীতে থাকাটা, নইলে ব্যবসা মার খাবে। কাজেই সিরাজের পতনের পর থেকে যখন কলকাতা ক্রমে বাংলার রাজধানী হয়ে উঠল, তখন অন্যদের সঙ্গে এরাও চলে এলেন। আমার ধারণা সেই মুর্শিদাবাদের বাড়িটি যখন তলিয়ে গেল ভাঙনে, তখনই তা পরিত্যক্ত। তাছাড়া মুর্শিদাবাদেও আমাদের প্রকৃত বাসভূমি নয়। তাহলে মুর্শিদাবাদেও এসেছিলেন আবার অন্য কোনো জায়গা থেকে? ঠিক তাই। এই বসু পরিবারের আসল নিবাস ছিল চন্দ্রদ্বীপে। তখন অবশ্য তারা জমিদারি ছিল। আরও একটু এগিয়ে তাদের তখনকার অর্থে রাজাই বলা উচিত। চন্দ্রদ্বীপ? এটা কোন দ্বীপের নাম? শুনিনি তো কখনো। রহস্যময় হাসি হেসে শুভমামা বললেন, আরে চন্দ্রদ্বীপ কোনো দ্বীপ নয়। যা বাবা, নাম চন্দ্রদ্বীপ অথচ দ্বীপ নয়। ওরা মুখ চাওয়াচাবি করলো বিস্মিত হয়ে। আসলে তখন দক্ষিণবঙ্গের ভূগোলটাই ছিল অন্য রকমের। এখনকার তুলনায় অনেক আগেই দেখা মিলত সমুদ্রে, আর মোহনাগুলিও ছিল অনেকখানি উত্তরে। নদরাজ লৌহিত্য অনেক কম পথ পাড়ি দিয়েই মিলিত হতেন সমুদ্রের সঙ্গে।
সেই অগভীর সমুদ্র ভরাট হয়ে অতি সাম্প্রতিককালে তৈরি হয়েছে আজকের দক্ষিণবঙ্গের জেলাগুলি, আর ওই চন্দ্রদ্বীপও তাদের মধ্যে একটি। আর্য মাথা চুলকে দ্বিধার সঙ্গে বলল, আমি অবশ্য ঠিক জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে চন্দ্রদ্বীপ বলে কোনো জেলা আছে নাকি? পশ্চিমবঙ্গে তো ডেফিনেটলি নেই। না না না, বাংলাদেশেও নেই। আসলে কথিত আছে চন্দ্রশেখর চক্রবর্তী নামে এক ভক্তকে দেবী ভগবতী বর দিয়েছিলেন যে সমুদ্র শুকিয়ে গিয়ে সেখানে যে স্থলভাগ সৃষ্টি হবে তার নামই হবে চন্দ্রদ্বীপ, আর তার শিষ্যরা সেই স্থানে রাজত্ব করবেন বহুকাল। এই শিষ্য বংশের আদি পুরুষের নাম রাজা দনুজ মর্দন দেবরায়, আর ইনি হলেন আমাদের আদি পুরুষ। কিন্তু এ তো কিংবদন্তি। সে তো বটেই, সেকালে তো যে কোনো প্রাকৃতিক ঘটনাকেই অতি প্রাকৃত চেহারা দেওয়া হতো, যেমন সূর্য বা চন্দ্রের গ্রহণ ঘটে রাহুকেতুর জন্য, এইরকম আর কি। আসলে পলি পড়ে যে স্থলভাগ জেগে উঠল তার দখল নিলেন আমাদের পূর্বপুরুষরা। সেকালে এই অঞ্চলের নাম ছিল চন্দ্রদ্বীপ। পরবর্তীতে ওই বাকেলা চন্দ্রদ্বীপ এলাকার নামই পরিবর্তন হয়ে জমিদার আগা বাকের খানের নাম অনুসারে হয় বাকেরগঞ্জ, আর আজ এই অঞ্চলটি বরিশাল নামে পরিচিত। বরিশাল? বরিশাল জেলায় সেদিনের চন্দ্রদ্বীপ। এর রাজধানী ছিল কচুয়া। এখানেই রাজত্ব করতেন রায় উপাধিধারী দনুজ মর্দন দেবের বংশধরেরা। রাজা জয়দেব রায় অপুত্রক অবস্থায় মারা গেলেন, আর এদের দহিত্র বংশ বসুরা এর অধিকারী হলেন। এদের প্রথম পুরুষের নাম পরমানন্দ, আর তার ছেলে জগনন্দের আমলে চন্দ্রদ্বীপে এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল। আজ যদিও সেই ঘটনা অবিশ্বাস্য মনে হবে, কিন্তু সেকালের বইয়ে, এই যেমন ধরো আইনি আকবরী গ্রন্থে, এর স্পষ্ট বর্ণনা আছে। কি ভয়াবহ ঘটনা? সেটা ওই 1508 শকাব্দ নাগাদ, মানে ধরো ওই 1580 খ্রিস্টাব্দ নাগাদ হবে। হ্যাঁ, কে? বাইরে থেকে একজনের কণ্ঠিত গলা শোনা গেল। ছোটবাবু, মা বললেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তাই সবাইকে নিয়ে যদি নিচে আসেন। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা গ্র্যান্ডফাদার ক্লকটার দিকে এক ঝলক তাকিয়ে প্রায় লাফিয়ে উঠলেন শুভব্রত। এ বাবা, ছি 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 ছি, আমি না সত্যি। এই চলো 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 চলো, আগে খেয়ে নেওয়া যাক, 2:30 বাজতে গেল। বিরস মুখে উঠে পড়ল ওরা। আধ ঘন্টা পরে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? অরিত্র মিটিমিটি হাসছিল। বন্ধুদের ঘাবড়ে যাওয়াটা যে ও বেজায় এনজয় করেছে তার বলে দেওয়ার দরকার নেই। সিঁড়ি বেয়ে নামতে নামতে রিতম চাপা গলায় বলল, তুই জানিস কি ঘটনা? না, অরিত্রটা আধখানা বলবে, জিভ কাটবে, শালটা যেন কত ছিল বলে ছাতের দিকে তাকিয়ে থাকবে। খেয়ে নি, তারপর শুভ মামাকেই চেপে ধরতে হবে। চল। অরিত্রর অবশ্য গল্প বলার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। আশা গলদা চিংড়ির খুশবু আসছে এবার। কে এমন সময় কথা বলে সময় নষ্ট করতে যাবে শুনি? জগদানন্দ স্তম্ভিত হয়ে আচার্য বাসুদেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। আচার্য যা বললেন তা যদি সত্য হয় তাহলে তার আয়ু আর মাত্র 7 দিন। আগামী শুক্রবার সেই আয়ু শেষ হচ্ছে। আচার্যের দিকে তাকিয়ে জগদানন্দ আবার বললেন, আশ্চর্য মহাশয়, ঠিক কি ঘটতে চলেছে তা স্পষ্ট করে আমাকে আর একবার বুঝিয়ে বলুন। হেয়ালি পুরনো গণনার ভাষায় নয়, সাধারণ ভাষায়। তার কণ্ঠস্বর থমথম করছে অনাগত আশঙ্কায়। আতঙ্কিত কণ্ঠে বাসুদেব আচার্য বললেন, মহারাজা, মহারাজা, পুরুষানুক্রমে আমরা চন্দ্রদ্বীপের রাজবংশের পৌরোহিত্য করে আসছি। এইরূপ দুদৈর্ঘ্য কখনো ঘনিয়ে আসতে দেখিনি। গণনার এমন ভয়ঙ্কর ফল আগে কখনো পাইনি। আপনাকে যত শীঘ্র সম্ভব সিদ্ধান্ত নিতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঈষৎ অধৈর্য ভঙ্গিতে জগদানন্দ বললেন, যা করণীয় তা আমি করব। আপনি শুধু বলুন, গণনায় আপনি কি দেখেছেন? বাসুদেব আচার্য নিজের আসনে রিজু হয়ে বসে 2 চক্ষু বন্ধ করলেন।
তারপর পক্ককেশীর উপর একবার হাত বুলিয়ে কম্পিত কণ্ঠে বলে চললেন, মহারাজ মহারাজ, একদিক দিয়ে আপনার আজীবনের সাধনা সিদ্ধি লাভ করতে চলেছে। আপনি সারা জীবন এই প্রার্থনা করে এসেছেন, অন্তিম কালে যেন মা গঙ্গা আপনাকে আপনাকে মূর্তিমতী হয়ে দর্শন দান করেন। সেই অভিলাষ আপনার পূর্ণ হবে। মা গঙ্গা স্বয়ং দেহ ধারণ করে আপনাকে দর্শন দেবেন এবং তার চরণে আশ্রয় দেবেন। এই হেয়ালি আমার পক্ষে অবদ্ধ। আরো স্পষ্ট করে বলুন, কি ঘটতে চলেছে? মহারাজা, কোনোভাবে এক ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে আসছে। আমি তার স্বরূপ বুঝতে পারিনি, কিন্তু এই কথা স্পষ্টাক্ষরে জানাচ্ছি, এই কচুয়া নগরী এবং চন্দ্রদ্বীপের অধিকাংশ অঞ্চল অচিরেই ভয়ঙ্কর প্লাবনে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। আপনার রাজধানী জলের অতলে তলিয়ে যাবে। অসংখ্য প্রজার প্রাণহানি ঘটবে। সম্পত্তি যা কিছু আছে সব বিনষ্ট হবে। এমন প্রাকৃতিক দুর্যোগ সহস্র বৎসরে হয়তো একবার ঘটে। আপনি সর্বাগ্রে রাজ পরিবারের সুরক্ষার ব্যবস্থা করুন। মন্ত্রী মুকুন্দ বললেন, আমিও সেই কথাই বলি মহারাজ। এক মহাপ্লাবন আসন্ন। যত দ্রুত সম্ভব রাজ পরিবারকে সুরক্ষিত কোনো অঞ্চলে প্রেরণ করুন। প্রাণ ধারণের উপযোগী সমস্ত উপকরণ এবং যথেষ্ট ধনসম্পদ তাদের সঙ্গে পাঠিয়ে দিন, যাতে প্রবাসে তারা কষ্ট না পান। মনে রাখবেন, আপনার হাতে মাত্র 7 দিন সময় রয়েছে। আপনাদের কোনো ধারণা আছে আপনারা কি বলছেন? বহু পুরুষের সাধনায় গড়ে উঠেছে এই রাজ্য। 7 দিনের মধ্যে তার কি অবস্থা করব আমি? আর তাছাড়া প্রজারা আমার প্রাণ স্বরূপ। তাদের পরিশ্রমেই চন্দ্রদ্বীপের সমৃদ্ধি। এই অবস্থায় আমি কখনোই তাদের ত্যাগ করতে পারি? কেবলমাত্র নিজের পরিবারের সুরক্ষার বন্দোবস্ত করলেই কি রাজার কর্তব্য পালন করা হলো? তা হয়তো হলো না, কিন্তু রাজার সুরক্ষাই প্রজার সুরক্ষা। রাজ পরিবার সুরক্ষা পেলে তারা আবার চন্দ্রদ্বীপ রাজ্যকে তার গরিমা ফিরিয়ে দিতে পারবেন। এই ভবিষ্যৎবাণী আপনি প্রজাদের মধ্যে ঘোষণা করলে ভয়ঙ্কর চাঞ্চল্য উপস্থিত হবে। বিপদের পূর্বেই রাজ্য বিধ্বস্ত হয়ে যাবে। সুতরাং সর্বাগ্রে প্রয়োজন রাজ পরিবারকে সুরক্ষিত কোনো স্থানে পাঠিয়ে দেওয়া। আর আপনাদের পরিবার, বাসুদেব আচার্য মশাইয়ের পরিবার, তাদের প্রাণ নয়, তাদের সুরক্ষা আমার কর্তব্য নয়? তাদের ব্যবস্থাও হবে। আপনি আগের কর্তব্য আগে করুন, এই আমার পরামর্শ। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে জগদানন্দ বললেন, বেশ, একটি একটি করে কর্তব্য সমাধা করা যাক। সর্বাগ্রে যুবরাজ কন্দর্প নারায়ণ এবং আমার পৌত্রটিকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। নিকটেই কোথাও, যাতে বিপদ কেটে গেলে তারা দ্রুত ফিরে এসে প্রজাদের পাশে দাঁড়াতে পারে। এদের সঙ্গে রাজ ভাণ্ডারের অর্ধেক ধন পাঠিয়ে দিন। এইবার মন্ত্রী মুকুন্দের মুখ প্রসন্ন হলো। উত্তম মহারাজ, আমি সন্ধান নিচ্ছি কোথায় কুমারকে গোপনে এবং নিরাপদে রাখা যাবে কয়েকদিনের জন্য। তারপর মধ্যকুমার, আপনার কনিষ্ঠ পুত্র। কিয়ৎক্ষণ চিন্তা করে জগদানন্দ বললেন, বীর নারায়ণকে নৌকা যোগে পাণ্ডুয়ায় প্রেরণ করা হোক। রাজকোষের 1/4 তার সঙ্গে পাঠান। বলে দিন আজই যেন সে যাত্রার আয়োজন করে। কাল বা বড় জোর পরশুই যেন সে রওনা হয়ে যায়। পাণ্ডুয়ায় গিয়ে সে কার সঙ্গে যোগাযোগ করবে, কোথায় আশ্রয় নেবে, সকলেই আমি তাকে বলে দেব। আর কনিষ্ঠ ক্ষেত্রনারায়ণকে, সে কিশোর মাত্র, তাকে কোথায় পাঠানো যায় সে বিষয়ে চিন্তা করা প্রয়োজন। নইলে বীর নারায়ণের সঙ্গেই
মহারাজ, এই বিষয়ে আমাদের একটি প্রস্তাব আছে। বলুন। চন্দ্রদ্বীপ রাজ্যের যাবতীয় সমৃদ্ধির মূল্য রয়েছে বাণিজ্যে। সেই বাণিজ্যের অর্ধাংশ চলে সুবর্ণভূমির সঙ্গে। সুবর্ণভূমিতে আমাদের অসংখ্য পরিচিত বণিক বাস করেন, যারা রাজ পরিবারকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হবেন। কনিষ্ঠ কুমারকে যথোচিত বাণিজ্যোপকরণ সহ সেই দ্বীপে প্রেরণ করুন। বিপদ কেটে গেলে তিনি পুনরায় চন্দ্রদ্বীপে ফিরে আসবেন সপ্ত সিন্ধু জয় করে। বেশ কিছুক্ষণ গভীর মনোযোগের সঙ্গে চিন্তা করে জগদানন্দ বললেন, উত্তম প্রস্তাব। এর ফলে সুবর্ণভূমির সঙ্গে চন্দ্রদ্বীপের বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। এইবার নিজের আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন জগদানন্দ। আপনারা সম্পূর্ণ গোপনে সকল ব্যবস্থা করুন। আর একটি কথা, এই মহা সংকটকালে চন্দ্রদ্বীপ ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। যে কোনো মূল্যে আমি এইখানেই থাকব। জানতাম আপনি এই কথাই বলবেন। আপনার জন্য উপযুক্ত ব্যবস্থার কথা আমি চিন্তা করেছি মহারাজ। কি রকম? মাঠের নহবতটি সমগ্র কচুয়ার উচ্চতম স্থান। আগামী বৃহস্পতিবার রাত্রে আপনি এই রাজভবন পরিত্যাগ করে সেখানে আরোহণ করবেন। প্লাবন যত উঁচুতেই উঠুক, নহবতের শীর্ষদেশ স্পর্শ করতে পারবে না। আর আপনারা? আমি আর আচার্য বাসুদেব আপনার সঙ্গে থাকব মহারাজ। পুরুষানুক্রমে এই চন্দ্রদ্বীপের রাজ পরিবারের সঙ্গে আমাদের ভাগ্য জড়িয়ে আছে। আপনাকে অনিবার্য বিপদের সম্মুখে ফেলে আমরা পলায়ন করতে পারবো না। আমিও একই কারণে পলায়ন করতে পারি না মুকুন্দ। যদি চন্দ্রদ্বীপ সত্যই ধ্বংস হয়ে যায়, তবে আমি এই ধ্বংসস্তূপ দেখার জন্য বেঁচে থাকতে চাই না। জীবনে এই প্রথমবার পরস্পরের প্রতি তাকিয়ে বন্ধুর মতো হাসলেন এক রাজা, তার মন্ত্রী আর কুলপুরোহিত। যন্ত্রের মতো মসৃণভাবে ষড়যন্ত্রের মতো গোপনে চলল আয়োজন। সমুদ্রগামী জাহাজ আর নদীপথে যাত্রার উপযুক্ত নৌকো দুই প্রস্তুত হতে লাগলো। বোঝাই করা হতে লাগলো দীর্ঘ যাত্রার পাথেও। প্রকাণ্ড পেটিকায় পূর্ণ করা হলো ধনরত্ন। শুধু রাজ্যের সে কথা কেউ জানতেও পারল না। রাজপরিবারের অভ্যন্তরে যে নিঃশব্দে কান্নার রোল উঠেছে তা এমনকি দাস দাসীরাও শুনতে পেল না। 3 দিন পরে সম্পূর্ণ গোপনে পৃথক পথে যাত্রা করল দুটি দল। একটি সুবর্ণভূমির উদ্দেশ্যে, অন্যটি উত্তরাভিমুখে পাণ্ডুয়ার উদ্দেশ্যে। অপর দলটি যে কোথায় গেল তা কেউ জানতে পারল না। 6 দিন পরে আসন্ন সন্ধ্যাকালে রাজা জগদানন্দ, মন্ত্রী মুকুন্দ এবং আচার্য বাসুদেব উঠে এলেন নহবতের শীর্ষের ক্ষুদ্র কক্ষটিতে। একটি দ্বার, একটি মাত্র জানলা। এমন ক্ষুদ্রাকার কক্ষে 3 জন মানুষের রাত্রিযাপন রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। মহারাজ যে অত্যন্ত অসুবিধা ভোগ করছেন তাতে সন্দেহ নেই, কিন্তু তার প্রসন্ন গম্ভীর মুখে তার বিন্দুমাত্র চিহ্ন নেই। দুরাগত সন্ধ্যারতির শব্দ শুনে ভক্তি ভরে প্রণাম করলেন তিনি। এক অতি দীর্ঘ বিনিদ্র রাত যখন প্রায় অতিক্রান্ত, পূর্বাকাশ রক্তিম হয়ে উঠছে, তখন সহসা সূচিবিদ্ধের মতো ভূমিশয্যা থেকে উঠে বসলেন বাসুদেব। তারপরে সঙ্গে সঙ্গেই অপর দুজন। মৃদু মৃদু শিহরিত হচ্ছে নহবতখানা, যেন ভূমির অতল গহ্বর থেকে উঠে আসছে এক আশ্চর্য কম্পন। মনে হচ্ছে যেন কোনো এক দৈত্য এতদিন লুকিয়েছিল মাটির অনেক নিচে কোথাও। আজ তার বন্দিদশা ঘুঁচে গিয়েছে। আড়মোড়া ভেঙে উঠে বসছে সে পাতালের অন্ধকারে। বাসুদেব সহসা নহবতখানার মেঝেতে মাথা লুটিয়ে প্রণাম করলেন। রুদ্ধশ্বাস উত্তেজনার সঙ্গে বলে উঠলেন, হে মাতা গঙ্গা, আমাদের প্রণতি গ্রহণ করো। রক্ষা করো চন্দ্রদ্বীপকে, রক্ষা করো মা, রক্ষা করো। এর প্রায় অর্ধদণ্ড পরে এক ভৈরব কলরোল শোনা গেল, যেন শত শত মত্ত হস্তি মহা আতঙ্কে ছুটে আসছে পৃথিবী কম্পিত করে। নহবতখানার জানলা দিয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে তারা দেখলেন এক মহাতরঙ্গ ছুটে আসছে চলমান পর্বতের মতো। সেই পর্বতাকার ঢেউয়ের সামনে শুষ্ক তৃণের মতো ভেসে যাচ্ছে বিপুল আকার সমুদ্রগামী জাহাজ। ক্ষুদ্র নৌকো ধ্বংস হয়ে যাচ্ছে দরিদ্রের পর্ণকুটির এবং
ধনী বণিকের প্রকাণ্ড অট্টালিকা। বজ্রপাতের শব্দ হচ্ছে নীল আকাশ থেকে। বৃক্ষ শাখা ত্যাগ করে সহসা অজস্র পাখি উড়ে গেল আকাশে। প্রলয় এলো, মহাপ্রলয়। বিদ্যুৎ বেগে সেই মহাতরঙ্গ ছুটে এলো, সমস্ত পৃথিবী মথিত করে রাজভবনের দিকে। তছনছ হয়ে গেল পরীক্ষার পাশের নারকেল গাছগুলি খড়ের কুচির মতো। বিশাল ইষ্টক নির্মিত প্রাসাদ নিমেষে টুকরো টুকরো হয়ে গেল, যেন তা শুষ্ক পত্রে তৈরি। পরক্ষণেই থরথর করে কেঁপে উঠল সুউচ্চ নহবতখানা। মা, মা গঙ্গা, মা স্বয়ং এলেন তবে সত্যি। বেড়েই চলল সেই তরঙ্গের উচ্চতা, যতক্ষণ না নহবতের জানলা স্পর্শ করল। জানালায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন মহারাজ জগদানন্দ স্বয়ং। মুহূর্তে সেই ভৈরব কলরোল গ্রাস করল তাকে। এক বিপুল তরঙ্গ এক পলকের জন্য উচ্ছ্বসিত হয়ে উঠল। পর মুহূর্তে জানলা দিয়ে ছিটকে গেল জগদানন্দের দেহ। তখনও তার মুখচ্ছবি উদ্ভাসিত, চোখে আনন্দাশ্রু। পলক ফেলতেই অদৃশ্য হয়ে গেল সেই দেহ। প্রায় তার সঙ্গে সঙ্গে ভয়াবহ এক শব্দ করে ভেঙে পড়ল নহবতখানা। এক মুহূর্তে অবিশ্বাস্য উচ্চ সেই ঢেউ গ্রাস করে নিল সব কিছু। মুকুন্দ এবং আচার্য বাসুদেব অদৃশ্য হয়ে গেলেন অতল জলের মধ্যে। যেখানে একটু আগে ছিল এক সমৃদ্ধ বাণিজ্য নগরী, এক সমৃদ্ধ রাজ্যের রাজধানী, সেখানে এখন অথই তরঙ্গিত সমুদ্র, খণ্ড খণ্ড হয়ে যাওয়া গৃহ আর জাহাজের অবশেষ, কল্লোলিত তরঙ্গের উচ্ছ্বাস, নিমজ্জিত মানুষের শেষ আর্তনাদ। কিছুক্ষণের মধ্যে তাও স্তব্ধ হয়ে গেল। নেমে এলো শ্মশানের নীরবতা। সমকালীন অভিযাত্রীদের বইপত্র অনুযায়ী ওই 4-5 ঘন্টার ভয়াবহ বন্যায় সেদিন সব তছনছ হয়ে গিয়েছিল। অন্তত 10 লক্ষ মানুষ মারা যায় সেই দিন। ভাবতে পারো তোমরা? খেয়ে দিয়ে অরিত্রর মামাবাড়ির প্রকাণ্ড ছাতেও বসেছিলেন ওরা 4 জন। দুখানা ফুটবল মাঠ হয়ে যাবে হেসে খেলে, এতই বড় ছাদ। তার দুই প্রান্তে আবার দুটো গম্বুজ। তারই ছায়ায় বসে গল্পটা বলছিল শুভ মামা। সত্যিই গঙ্গা দেহ ধারণ করে নিজে এসেছিলেন জগদানন্দকে মৃত্যুর মুহূর্তে দেখা দিতে? আর্যর গলায় প্রবল অবিশ্বাসের সুর আর চাপা থাকলো না। হেসে ফেলে আর একটা সিগারেট ধরালো শুভ মামা। তাই হয়, এইসব রূপক তলিয়ে দেখলেই ধরা পড়ে। আসলে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে সমুদ্রে বন্যা হয়েছিল, এমনটা হতেই পারে। তবে আমার একটা অন্য থিওরি আছে। কি? কিছুক্ষণ পরে বাড়ির পিছনের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে থেকে শুভ মামা বলল, সুনামি। সুনামি? সমস্বরে প্রায় চেঁচিয়ে উঠল আর্য আর প্রীতম। অরিত্র স্বভাবতই এসব গল্প আগে শুনেছে, ও চমকালো না। ছাইটা আলগোছে ঝেড়ে নিয়ে শুভ বলল, হ্যাঁ, ভেবে দেখো না, আচমকা যেভাবে বিশাল ঢেউ এলো, এক ঝটকায় তছনছ হয়ে গেল গোটা একটা জনপদ। এই সব কিছুই সেই দিকে ইশারা করছে না? তারপর ধরো এই যে বিপুল সংখ্যায় মানুষ মারা গেল, তার মানে তো তারা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ছিল, বিপদের আভাসটুকুও পায়নি মৃত্যুর আগে পর্যন্ত। নইলে সামুদ্রিক একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, বিশাল ঢেউ উঠতে পারে, এগুলো কিন্তু সমুদ্রের কাছে থাকা মানুষরা, পার্টিকুলারলি ওই নাবিকেরা আগেই বুঝে যাবে, তাই না? এই কারণেই আমার মনে হয়েছে সেদিন চন্দ্রদ্বীপে যেটা হয়েছিল সেটার কিছুই নয়, সুনামি। মাথা নাড়ল ওরা। এটা আন্দাজ বটে, কিন্তু লজিক আছে এই অনুমানের পেছনে। এরপর কি হয়েছিল শুভ মামা? জিজ্ঞেস করলো রিতম। সেটা বলা মুশকিল। আসলে চন্দ্রদ্বীপ যেই প্রাকৃতিক বিপর্যয় সামলে উঠেছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ জগদানন্দের পুত্র কন্দর্প নারায়ণ এবং তারপরে বিখ্যাত রামচন্দ্র রায়েরা বংশ পরম্পরায় রাজত্ব করেছেন সেখানে। বাকি রইল 2টি শাখা, তার মধ্যে একটি চলে গিয়েছিল পান্ডুয়ায়, সেখান থেকে তারা চলে আসে মুর্শিদাবাদে। সেখানে এরা রেশমের ব্যবসায় অসাধারণ উন্নতি করেছিল। আরও পরে আমাদের পূর্বপুরুষদের গতি হলো কলকাতায়, তার বাকিটা তো দেখতেই পাচ্ছ। বলে হাত ঘুরিয়ে নিজেদের বাড়িটা দেখিয়ে দিল শুভ মামা। আলাপের 1 ঘন্টার মধ্যেই সম্বোধনটা যে আপনি থেকে তুমিতে হয়ে গেছে, সেটা অবশ্যই মানুষটির অনবদ্য ব্যবহারের ফল। আর্য হঠাৎ মাথা তুলে বলল, মামা, হঠাৎ ওই রামচন্দ্র রায়কে তুমি বিখ্যাত বললে কেন? ইনি কেন বিখ্যাত? সে কি? সত্যি অবাক হয়ে বলল শুভ মামা। রামচন্দ্র রায়কে চিনতে পারলে না?
মুখ চাওয়াচাওয়ি করলো ওরা দুজন। নির্ঘাত খুব পরিচিত কেউ হবেন, ওদের মাথায় আসছে না। আর ইনি হলেন সেই রামচন্দ্র, যিনি যশোরের রাজা প্রতাপাদিত্যর মেয়েকে বিয়ে করেছিলেন। মনে নেই? যশোর নগর ধাম, প্রতাপাদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ, অন্নদামঙ্গল। ভারতচন্দ্র, এ হে হে হে। ঠিক তাই, একে নিয়েই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। তোমাদের বাড়িটাই জলজ্যান্ত ইতিহাস বই একখানা। আবার বলল রিতম। অরিত্র এতক্ষণ চুপ করে বসেছিল, এখন একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, মানে ইতিহাসের ঝোঁকে তোরা চিংড়িটা খেলি না ভালো করে। আরে ও ছোট মামা কালু গল্প করবে, কাল কিন্তু এই নেমন্তন্ন বাড়িতে থাকবে না, বুঝলি? সমবেত হো হো হাসিটাকে এতটুকু পাত্তা না দিয়ে অরিত্র আবার বলল, মানে বরাবর এই আর্যটাই গোলমাল পাকায়। দূর। শুভম মামা বলল, হ্যাঁ আর্য, তুমি নাকি যেখানেই যাও সেখানে নাকি একটা গন্ডগোলে পড়ে যাও, সত্যি নাকি কথাটা? না, তুমি জিজ্ঞেস করো আন্দামানে একটা ভাঙা জাহাজ দেখতে যাওয়ার আইডিয়াটা কার ছিল? হ্যাঁ, কে আমাদের দণ্ডকারণ্য দেখাবে বলে একটা ভুতুড়ে গুহায় ঢুকিয়ে দিয়েছিল? জিজ্ঞেস করো। আর্য ভাষা ফিরে পেল এতক্ষণে। তা তোরাই বা যাস না কেন? ঘরে বসে থাক আর মিত্র ক্যাফের ব্রেন চপ খা। একটা ঝগড়াঝাটি বেঁধে উঠতে পারে বুঝে শুভম মামা বললেন, তা বাপু, আমি এটুকু বুঝি যে ওই কলকাতার গলিতে জন্মেছি মানেই যে সারা জীবন আঁকড়ে ধরে পড়ে থাকবো তার কোনো মানে নেই। এত বড় পৃথিবীটা তবে আছে কি করতে? রিতম এসব শুনছিল না, এক মনে পিছনের গাছগাছালিতে ভরা জমিটার দিকে তাকিয়েছিল। মামা, ওই পুরনো বাড়িটা একবার কাছ থেকে দেখা যায় না? এক লাফ দিয়ে উঠে পড়ল শুভ মামা। আরে কেন যাবে না? বিশেষ কিছু নেই বটে, কিন্তু এত পুরনো স্ট্রাকচার এখন মনে হয় কলকাতায় খুব একটা বেশি নেই। চলো চলো চলো, দেখেই আসা যাক। আমি শুধু একবার গণেশকে ডেকে নিই। এবার অবশ্য বাড়ির সামনের দিক দিয়ে নয়, পিছনের একটা লোহার তৈরি ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে এলো ওরা। শুধু দোতলার অনন্ত গলিঘুঁজি পেরোনোর সময় রিতম বলে, ওরে আর্য, মামা আর অরিত্র যদি চলে আসে আমাদের আর ফেরা হবে না রে। সত্যি গোলক ধাঁধা বটে। পিছনে নেমে ওরা বুঝতে পারলো যেটাকে ওরা ঝোপঝাড় ভাবছিল সেটা রীতিমতো একটা বাগান ছিল এককালে। বড় সড়ো সব গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। কলকাতা শহরের একেবারে পেটের মধ্যে যে এরকম একটা জায়গা লুকিয়ে থাকতে পারে ভাবাই যায় না। দিনে মানেও রীতিমতো অন্ধকার এখানে। আর তারই মধ্যে দাঁড়িয়ে আছে এক অতি প্রাচীন খয়াটে চেহারার বাড়ি। মূল বাড়িটার মতো আলিশান রাজকীয় চেহারা নয়, অন্যরকম দেখতে। প্লাস্টার নেই, ইটের দেওয়াল, দরজাগুলোর মাথা গোল। বাইরের দিকের ঘরগুলো ছকোনা, জানলায় পাখি লাগানো, পরিত্যক্ত জরাজীর্ণ কিন্তু শক্তপোক্ত। একতলায় এক ষাঁড় ঘর, বারান্দায় খড়কুটো, মাকড়সার জাল, পায়রার ময়লা, সারি সারি বন্ধ দরজায় তালা লাগানো। শিওর নয়, তবে সম্ভবত কাছারি ছিল এই জায়গাটা। ব্যবসার কাজ চলতো এখান থেকেই। আর ওই পিছনের দিকটা অবশ্যই লোকজন থাকতো, দেখলেই বোঝা যায়। গণেশ, মাঝের দরজাটা খুলে দে তো ভাই। এইবার বোঝা গেল গণেশ নামের রোগাপটকা লোকটাকে ডেকে নেওয়ার কারণ। তার হাতে একটা মস্ত লোহার আংটা, তা থেকে অন্তত 50খানা হরেক রকমের চাবি চলছে। এর মধ্যে থেকে ঠিক চাবিটা একবার বেছে নেওয়া শুভ মামার কর্ম নয়। অবশ্য লোকটা মোটেও একবারে খুঁজে পেল না সঠিক চাবিটা। মিনিট দুয়েক খাত্রে হঠাৎ এই তো বলে একটা ক্ষয়ে যাওয়া তামাটে চাবি নিয়ে বেল্লায় তালাটা খুলে ফেলল। ঘরটা বিশাল, এই পাশে একটা হলেও ভিতরের দিকে 6খানা দরজা, মেঝেতে দাবার ছকের মতো সাদা কালো খোপ কাটা, গোটা দেওয়াল আলমারিতে ঢাকা। মাঝখানে আদ্যিকালের একটা ইজি চেয়ার পড়ে আছে, সাদা কাপড়ে ঢাকা সেটা। আর সামনে একটা শ্বেত পাথরের টেবিল, তাতে একটা 4 মাথাওয়ালা অদ্ভুত দেখতে মূর্তি। পাশে একটা মস্ত গড়গড়া। বাপরে, পুরো মিউজিয়াম। এখনই? আরে চলো চলো, ভিতরে আরো অনেক কিছু আছে দেখার মতো। এটা ওই যে বললাম কাছারি বাড়ি বা অফিস পোর্শন ছিল। ব্যবসার কাজ চলতো এখান থেকে। সেকালের ব্যবসা বাণিজ্য, বাজার দর
এসব সম্পর্কে প্রচুর ইনফরমেশন পেয়েছি এই আলমারিগুলো থেকে। এবার বোঝা গেল এত বছরের পরিত্যক্ত হলেও বিশেষ দুলো পড়েনি কেন জিনিসপত্রে। শুভ মামা নিয়মিত আসে এই বাড়িটায়। ভিতরের দিকে দরজা দিয়ে ঢুকলে পাশাপাশি কয়েকটা সুড়ঙ্গের মতো গলি, সেগুলো থেকেও আবার গলি বেরিয়েছে। এখান থেকে ওখান থেকে সিঁড়ি উঠে গেছে, গোলক ধাঁধা রীতিমতো। চারিদিকে পুরনো আসবাব, মাথার উপর কাপড় জড়ানো ঝাড়বাতি চলছে। এই ঘরগুলো কাছারি বাড়ির মতো অত পরিষ্কার নয়, ঝুল পড়েছে। দু একটা ঘরে পড়ে আছে ভাঙা পালঙ্ক। প্রকাণ্ড কিন্তু চিড় ধরা বেলজিয়াম গ্লাসের আয়না। বাইরে থেকে অত বোঝা যাচ্ছিল না। এই বাড়িটাও বেশ বড়। পুরোটা ঘুরে দেখতে ওদের প্রায় আধ ঘন্টা লেগে গেল। সত্যি জাদুঘরে ঘোরার মধ্যেই একটা ফিলিংস হচ্ছে, কিন্তু কি বলিস? বাইরের ঘরটায় ফিরে এসে আর্য বলে উঠল, হ্যাঁ রে অরিত্র, তুই এসেছিস আগে এদিকটায়? হ্যাঁ, তা দু একবার এসছি বটে, তবে আজকাল আর ছোট মামা ছাড়া বিশেষ কেউ এই বাড়িতে আসে না। ছেলেবেলায় লুকোচুরি খেলতে আসতাম অবশ্যই, কিন্তু ভাই অস্বীকার করবো না, এখানে দিনে দুপুরেও একটা না ওই গা ছমছম ব্যাপার আছে। কথাটা মিথ্যে না। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছে। ঝুপসি অন্ধকার ঘরটায় দুখানা আলো জ্বলছে বটে, কিন্তু এত বড় ঘরে সবটা তাতে আলোকিত হয় না। কোণে কোণে জমে আছে অন্ধকার। মামা, এই ইজি চেয়ারটায় বসবো একবার, বেশ একটা ফিলিং হবে কিন্তু। হ্যাঁ, কি বলিস আর্য? কাপড়টা তুলে আগে দেখো, বেশি ধুলো টুলো নেই তো। আমারও বেশ কিছুদিন আসা হয়নি এই বাড়িটাতে। কাপড়টা তুলে অবশ্য বোঝা গেল চেয়ারটা দিব্যি আছে, এমনকি বেতের বুনন অবধি একদম ঠিকঠাক আছে। সাবধানে চেয়ারটায় বসে রিতম টেবিলে রাখা গড়গড়ার নলটা হাতে তুলে নিয়ে বলল, ওরে কে আছি, তামাকটা সেজে দিয়ে যাবে কি? বলে মুখ দিয়ে গুরুক গুরুক করে শব্দ করতে লাগলো। আর্য হাসতে হাসতে একটা চাঁটি মারতে এগিয়ে গেল ওর দিকে। তারপর কি মনে করে টেবিল থেকে সাবধানে হাতে তুলে নিল মাঝখানে পড়ে থাকা মূর্তিটা। শুভ মামা, এটার ব্যাপারটা কি? শুভ মূর্তিটাকে হাতে নিয়ে খুঁটিয়ে দেখলো খানি। কখনো খেয়াল করিনি তো, আশ্চর্য। আর্য কিছু ভেবে বলেনি, এমনি জিজ্ঞেস করেছিল। এখন শুভর বিস্মিত মুখ দেখে নিজেও ভালো করে দেখলো ফের হাতখানেক উঁচু মূর্তিটা। ওর চেনা কোনো দেবতার চেহারা এরকম নয়। পদ্মফুলের ওপর বাবু হয়ে বসে আছেন ইনি। চারটে হাত, ডান দিকের হাত দুটোই পদ্মফুল আর বোধহয় রুদ্রাক্ষের মালা। বাঁ দিকের নিচের হাতটায় একটা কমণ্ডলু, ওপরের হাতটায় ভাঁজ করা কাগজের মতো কিছু একটা। কোন দেবতার মূর্তি এটা? আশ্চর্য হওয়ার মতোই বা কি দেখলো শুভ মামা। এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনে চমকে উঠল ওরা। খট করে একটা শব্দ হলো, তারপরেই কারো পড়ে যাওয়ার মতো আওয়াজ, একটা অব্যক্ত যন্ত্রণার চিৎকার আর ধপধপ করে দ্রুত ছুটে যাওয়ার পায়ের শব্দ। পুরো ব্যাপারটাই এত ঝড়ের বেগে ঘটে গেল যে ওরা বাইরের দিকে তাকানোর আগেই সব আবার আগের মতো চুপচাপ। শুধু বহু দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের আওয়াজ। পরক্ষণেই এক ছুটে ঘর থেকে বেরিয়ে এলো শুভ মামা, পিছন পিছন ওরাও। তারপর আঁতকে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল। বারান্দার মাঝামাঝি জায়গায় উপুড় হয়ে পড়ে আছে গণেশ নামের সেই রোগা পাতলা চেহারার লোকটা। একটু দূরে ছিটকে পড়েছে মস্ত চাবির গোছা। আধো অন্ধকারে ওইটুকু বুঝতে ওদের অসুবিধা হলো না। গণেশের মাথার পাশে গুড়িয়ে যাওয়া তরলটা আসলে রক্ত ছাড়া আর কিছুই না। হামেশাই আমরা কাছের জিনিসগুলো খেয়াল করি না। নিজের হাতের তালুর রেখাগুলো যে কতটা বিচিত্র ডিজাইন তৈরি করে রেখেছে, মন দিয়ে দেখেছো কখনো? এও কিছুটা তেমন ব্যাপার। নিজের পছন্দের চেয়ারে বসে বলল শুভ মামা। সামনের টেবিলটার উপর রাখা মূর্তিটার উপর এখন স্থির হয়ে আছে টেবিল ল্যাম্পের জোরালো আলো। এইমাত্র সেটাকে খুব সাবধানে পরিষ্কার করা হয়েছে। উল্টো দিকের চেয়ারে বসা অরিত্র বলল, আচ্ছা, এবার একটু বুঝিয়ে বলবে ছোট মামা, আমার সত্যি মাথায় কিচ্ছু ঢুকছে না। এইমাত্র হসপিটাল থেকে ফিরেছে ওরা। ডাক্তারবাবু স্পষ্ট জানালেন ভোঁতা এবং ভারী কোনো জিনিস দিয়ে বেশ জোরে মারা হয়েছিল গণেশকে। 14টা বছর ধরে এই বাড়িতে কাজ করছে গণেশ। নিতান্ত চুপচাপ ভালো মানুষ যাকে বলে। কেন কেউ এরকম নিরীহ মানুষকে এমনভাবে মারবে? কিভাবেই বা পিছনে সেই পুরো বাড়িতে কেউ ঢুকলো?
কিছুই মাথায় ঢুকছে না কারো। বাগবাজারের বসুদের বাড়িতে এমন ঘটনা কোশমিন কালেও ঘটেনি। ডাক্তাররা এখনো গণেশের সঙ্গে কথা বলার পারমিশন দেননি। ওর কাছ থেকে আগে জানতে হবে ও কিছু দেখেছে কিনা, কিন্তু সেটা কাল সকালের আগে সম্ভব নয়। এমনিতেই এই পরিবারটি আজকালকার মাইক্রো ফ্যামিলির যুগে ম্যামথের মতোই বড়। তার উপর আজ বাড়িতে অনুষ্ঠান থাকায় প্রচুর মানুষ ছিলেন। সেই ভিড়ের মধ্যে ঢুকে কে বা কারা এমন কাণ্ড ঘটিয়ে গেল সত্যি বোঝা মুশকিল। আপাতত থানায় অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে একটি ডায়েরি করা ছাড়া আর কিছুই করা যায়নি। এইসব কাজকর্ম মিটিয়ে ওরা যখন আবার শুভমামার ঘরে ফিরে এলো তখন রাত প্রায় 9টা। হাসপাতাল থেকে সোজা বাড়ি ফিরে গেলেই পারত আর্য আর রিতম, কিন্তু শুভমামার চোখ দেখেই ওরা বুঝতে পারছিল এটা শুধু কোনো ছিচকে চোরের মারধর করে পালানোর ঘটনা নয়। আর হ্যাঁ, ওই মূর্তিটা সাধারণ নয়, নইলে ওই রকম সাংঘাতিক অবস্থাতেও হাসপাতালে যাওয়ার আগে মূর্তিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে এসে একেবারে নিজের ঘরে রেখে যেত না শুভমামা। আর এখন সেই মূর্তিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চলেছে শুভমামা। তার ধারালো চোখ দুটো ঝকঝক করছে, যেন এখনই এমন কিছু ঘটবে যা ওদের চিন্তার বাইরে। দম বন্ধ করে টেবিলটাকে ঘিরে দাঁড়ালো ওরা। এই মূর্তিটা আমি জন্ম থেকে দেখে আসছি, বুঝলে আর্য? অরুণ নিজে অন্তত 10 বার দেখেছে এটা। কাছারি ঘরের সদর দরজার মুখোমুখি যে দেওয়ালটা, তাতে একটা খোপে রাখা ছিল। অযত্নে পড়ে থেকে থেকে এর রংটাই ঢেকে গিয়েছিল। রিসেন্টলি লোক লাগিয়ে ওই ঘরটা পরিষ্কার করানো হলো ওই আমারই কাজের জন্য। তখনই মূর্তিটা কুলুঙ্গি থেকে নামিয়ে টেবিলে রাখা হলো। তারপর আমিও কিছু খেয়াল করিনি। কি খেয়াল করনি? এইবার ভালো করে দেখো। বলে ধীরে ধীরে মূর্তিটা ঘোরাতে লাগলো শুভমামা। কিছু খেয়াল করছো? দুপাক ঘোরানোর পরেই হঠাৎ আর্য বলে উঠল, আরে ঠিকই তো। আরে কি ঠিকই তো? টেবিলের উপর ঝুঁকে আর্য বলল, আরে অন্ধ নাকি তুই? এই মুখটার রং যে আলাদা, দেখতে পাচ্ছিস না? ঠিক বলেছ আর্য। মূর্তিটার একটা মাথার রং আলাদাই বটে। অবাক হয়ে তাকিয়ে রইল রিতম আর অরিত্র। এটা ব্রহ্মার মূর্তি। আমরা হিন্দুরা সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পিছনে 3 জন দেবতা আছেন বলে বিশ্বাস করি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো ভারতে শিব মন্দির অসংখ্য, আর বিষ্ণু মন্দির খুব বেশি না থাকলেও 2 অবতারের মধ্য দিয়ে আসলে অধিকাংশ মানুষ ওই বিষ্ণুকেই পুজো করে। রাম আর কৃষ্ণ, বলে উঠল রিতম। রাইট। কিন্তু ব্রহ্মা অর্থাৎ স্বয়ং সৃষ্টির দেবতাই কোনো অজানা কারণে একেবারে উপেক্ষিত। যে কটা ব্রহ্ম মন্দির আছে তার মধ্যে সবচাইতে বিখ্যাত অবশ্যই ওই রাজস্থানের পুষ্কর মন্দিরটা। প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষ ওই মন্দিরে যান তীর্থ করতে। কিন্তু তা বলে বাড়িতে ব্রহ্মা মূর্তি আমি অন্তত জীবনে দেখিনি। অথচ দেখো, আমার নিজের বাড়িতেই একেবারে চোখের সামনে একটা ব্রহ্মা মূর্তি কয়েকশো বছর ধরে রয়েছে। কেউ খেয়ালও করিনি, আর আমিও না। কিন্তু মাথার রং? সেটাই বলতে যাচ্ছিলাম। ব্রহ্মার 4টি মাথা, যে কারণে তাকে চতুরানন বলা হয়। স্বভাবতই এই 4টি মাথার রং একই হবে, কিন্তু এই পার্টিকুলার মূর্তিটার একটা মাথার রং আলাদা। এই দেখো। বলে মূর্তিটা ওদের দিকে ডান পাশ করে বসিয়ে দিল শুভমামা। বাকি 3টে মাথা সাদা হলেও ব্রহ্মার ডান দিকের মুখের রং উজ্জ্বল সোনালি। আলো পরে এবং বহুদিন পর ঝাড়পোছ হওয়ায় এখন সেই সোনালি মুখটা ঝলমল করছে। হঠাৎ একটা মাথার রং আলাদা কেন? প্রায় নিশ্চিত হয়ে বলা যায় যে এটা কোনো একটা দিককে ইন্ডিকেট করছে, কিন্তু কথা হলো কোন দিক? সেটা আর বোঝার উপায় আছে কি? কেন নেই? কেন? ওর দিকে তাকালো সবাই। ভেবে দেখো, মূর্তিটা তো কোথাও না কোথাও বসানো ছিল। সেই অবস্থান অনুযায়ী এই মুখটা কোনো একদিকে ইঙ্গিত করছিল। এবার যখনই সেই অবস্থান থেকে মূর্তিটাকে সরিয়ে অন্যভাবে বসানো হলো, তখনই আর সেই ইঙ্গিতটা কাজ করবে না। খাঁটি কথা। কিন্তু যদি ধরে নিই যে কাছারি ঘরের কুলুঙ্গিটায় যেভাবে মূর্তিটা বসানো ছিল সেটাই ওর পজিশন, তাহলে তো একটা কোনো দিক দেখাবেই। সেটা কোন দিক? দাঁড়াও, এক মিনিট। বলে একবার পিছনে অন্ধকারে ঢেকে যাওয়া বাড়িটার দিকে তাকিয়ে
মূর্তিটা আন্দাজ মতো বসিয়ে দিল শুভ মামা। এটা যদি সেই অভীষ্ট অবস্থান হয়ে থাকে তাহলে এই আলাদা রঙের মুখটা নির্দেশ করছে এটা হলো রাইট, দক্ষিণ দিক। আমি একটা কথা বলবো, তোরা হাসবি না তো? চাপ বাবা, হাসতে যাবো কেন, বল। এর জন্য অরিজিনাল পজিশনের দরকারই ছিল না। বোঝাই তো যাচ্ছে আলাদা রংটা দক্ষিণে ইঙ্গিত করছে। কিভাবে বোঝা গেল? কি আশ্চর্য, ডান মানেই যে দক্ষিণ। নিজের কপালে একটা আলতো চাপড় মেরে শুভ মামা বলল, দিন দিন বোকা হয়ে যাচ্ছি বুঝলি ওরু। আরে এটা তো মাথাতেই আসেনি। ডান দিকের মুখ আলাদা করে রাখা আছে কারণ দক্ষিণ দিকটা ইন্ডিকেট করতেই। প্রীতম একেবারে ঠিক বলেছ। দক্ষিণ দিকে কি আছে? কোথা থেকে দক্ষিণ? যেখান থেকেই ভাবো না কেন, দক্ষিণ মানেই তো সমুদ্র। ঠিক কথা, কিন্তু মাথার রং আলাদা হওয়াটাই কিন্তু এই মূর্তির একমাত্র বৈশিষ্ট্য নয়। তাহলে? ফের ওরা ঝুঁকে পড়ল টেবিলে রাখা মূর্তিটার উপর। শুভ মামা নিজেও এগিয়ে এলো টেবিলটার দিকে। ব্রহ্মার 4 হাতে 4 রকমের জিনিস আছে, খেয়াল করেছো তো? দেখো, বাঁ দিকের হাত দুটিতে পদ্মফুল আর রুদ্রাক্ষের জপমালা, আর ডান দিকের হাত দুটিতে বেদ আর কমণ্ডলু। ও, ওটা বেদ। ওরা ভাঁজ করা কাগজ ভেবেছিল। এইবার ম্যাজিক দেখো। ব্রহ্মার বাদিকের উপরের হাতটায় যে ভাঁজ করা কাগজের মতো কিছু একটা আছে, ওরা ভেবেছিল মূর্তির বাকি সবকিছুর মতো ওটাও ফিক্সড। এইবার শুভ মামা খুব সাবধানে আঙুল দিয়ে সেই জিনিসটাকে আলতো করে একটা টান দিতেই ব্রহ্মার হাত থেকে খুলে বেরিয়ে এলো জিনিসটা। আরে এটা আলাদা। রাইট। আরে মাথাটা ভালো করে মুছতে গিয়ে অসাবধানে হাত লেগে গেল। অমনি দেখলাম যে এটা আলগা হয়ে বেরিয়ে আসছে। তার মানে এটা আলাদাভাবে বানিয়ে মূর্তির হাতে সেট করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বলে শুভ মামা জিনিসটা কানের পাশে এনে দুটো টোকা দিল সাবধানে। অদ্ভুত একটা শব্দ হলো। পাথরে টোকা দিলে সাধারণত যেমন শব্দ হয় তেমন নয়। এটা ফাঁপা, বুঝলে? মনে হচ্ছে এটা খাপ, এর ভেতরে কিছু একটা আছে। বলে জিনিসটা উপরের দিকে তুলে ভালো করে দেখতে গেল শুভ মামা, আর সঙ্গে সঙ্গে সরাত করে ভেতর থেকে বেরিয়ে এলো একটা শুকনো পাতার টুকরো। অন্তত ওদের প্রথমে তাই মনে হলো। চমকে উঠে একে অপরের দিকে তাকালো ওরা। এটাই আশা করেছিলাম। আসলে তাল পাতার উপর লেখালেখি করা বাংলার মানুষের বহুকালের অভ্যেস। বলে নিপুণ কৌশলে পাতাটার ভাঁজ খুলে শুভ সেটাকে মেলে ধরলো টেবিলের উপর। খুব আবছা হয়ে এসেছে, তবু বোঝা যায় তালপাতার উপরে সুন্দর হাতের লেখায় কিছু একটা লেখা আছে। অবাক হয়ে মুখ চাওয়াচাবি করলো ওরা। কি এমন লেখা যে ব্রহ্মার হাতে রেখে দিতে হয়? আর এমনভাবে লেখা কেন? দুটো শব্দের মধ্যে গ্যাপ নেই, লাইনও আলাদা করে টানা নেই। টানা লিখে গেছে কেউ। টেবিলে প্রায় নাক ঠেকিয়ে কাগজটা পড়ছিল শুভ মামা। প্রায় মিনিট 5 পর যখন চোখ তুলে তাকালো তখন ওর টকটকে ফর্সা মুখ লাল হয়ে উঠেছে উত্তেজনায়। অর্থটা বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে লিখে ফেলি বরং। ঠিক আছে? বলে একটা কাগজের উপর দেখে দেখে টুকে নিতে লাগলো কতগুলো অবদ্ধ শব্দ। প্রায় 10 মিনিট পরে কাগজটা হাতে নিয়ে ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল শুভ মামা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, নিঃশ্বাস পড়ছে দ্রুত। সেটা উত্তেজনার জন্য না মানসিক পরিশ্রমের ফল বলা মুশকিল। এইভাবে লেখালেখিও তো শেখেলে, বুঝলি? দুটো শব্দের মাঝে ফাঁক রাখার প্রথা তখনও চালু হয়নি, তাই উদ্ধার করতে সামান্য একটু বেশিই কষ্ট হয়। আচ্ছা, এইবার আস্তে আস্তে পড়ে ফেলি বরং। হ্যাঁ? টান টান হয়ে দাঁড়ালো ওরা। এসব কি হচ্ছে আজ? কান অভিসারক লহু লহু চলতহি শুকক সন্ধানে জইছে সারি, তহি দর্শন ভেল লোচনে লোচনে মেল, পরম মোহিনী বড় নারী, কত চতুরানন পেখল অনিমিখে, শকুন আনন অনুসারী, শ্যাম সাগর কূলে শ্যামরহু মধু ভুলে, সমুখক নীলমণি বাড়ি।
চন্দক সুবর্ণ ধ্বনি, অকামিক গড়াশলি, রূপক তরঙ্গ দেই দোল, ততহি ভেজল নিশান জনু বিসরয়ে, অনুসর পূর্বজ বোল। টেবিল ঘিরে ওরা চারজন থ হয়ে দাঁড়িয়ে রইল। মানে কি এই অদ্ভুত কবিতাটার? আর সেটাকে ব্রহ্মামূর্তির হাতের মধ্যেই লুকিয়ে রাখার কারণই বা কি? আচ্ছা শোন না আর্য, রিতম, তোরা বরং বাড়িতে ফোন করে বলে দে যে আজ রাতটা এখানেই থাকবি। বেশ, বোঝাই যাচ্ছে এটা একটা বৈষ্ণব পদ। যিনি লিখেছেন তিনি কবি নন, ছন্দের ভুল আছে বেশ কিছু জায়গায়, এর উদ্দেশ্য আলাদা, তাই তো? হ্যাঁ সে তো বটেই, কিন্তু খামোখা একটা বৈষ্ণব পদ ব্রহ্মার হাতের মধ্যে কেউ রেখে দেবে কেন? সেটাই তো লাখ টাকার প্রশ্ন আর্যবাবু। কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে কবিতার অর্থ উদ্ধার করতে হবে। এই অরূপ, টেবিলের ওপর থেকে ওই লাল নীল পেনটা দে তো। এই বাড়িতে রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে ফেলা হয়। দুপুরে নিমন্ত্রিতদের ভিড়ে আর কারো সঙ্গে আলাপ হয়নি আর্য আর রিতমের। রাতে শুভ মামা অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অরিত্রর মামারা চার ভাই দুই বোন। শুভ মামা ছাড়া অন্য ভাইয়েরা সকলে ব্যবসা দেখে। ছোট শুভব্রতই শুধু পড়াশুনো নিয়ে আছে, আর একটা বেসরকারি কলেজে পড়ায়। নিজেদের এত বড় ব্যবসা থাকতে শুভ যে অন্যের দরে চাকরি করছে সেটা নিয়ে অন্যদের কিঞ্চিত আক্ষেপ আছে। কিন্তু তার চেয়ে বড় কথা, কেন যে ছেলেটা এখনো বিয়ে থা করে সংসারই হচ্ছে না, এই সমস্ত কথাবার্তাই খাবার টেবিলে হচ্ছিল। শুধু শুভ মামা দিব্যি হাসি হাসি মুখে খেয়ে দিয়ে উঠে পড়ে বলল, তোমরা এসব চালাতে থাকো, আমি গেলাম। আর্যরাও আর বসল না। কবিতাটা ভিতরে খচ খচ করছে। শুভ মামার বিয়ে দেওয়ার দায়িত্ব ওদের কেউ দেয়নি। চটপট দোতলায় উঠে ওরা শুভ মামার ঘরে ঢুকে পড়ল। এবার খাটে উঠে গোল হয়ে বসলো ওরা চারজন। অরিত্র লাফ দিয়ে নেমে গিয়ে পেন নিয়ে আসতে শুভ গোটা কবিতাটা আবার গোটা গোটা করে টুকলো আর একটা কাগজে। এবার অবশ্য প্রতিটা শব্দের পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা। তারপর পেনটা উল্টে নিয়ে বলল, এবার আননোন শব্দগুলোর মানেটা আগে লিখে ফেলা যাক। এটা কোন ভাষা? সে কি, তোমরা ব্রজবুলি ভাষা এর আগে পড়োনি? সেন্ট জেভিয়ার্স থেকে ইংরেজি অনার্স এবং আপাতত এমএ পাঠরত 3 পণ্ডিত করুণ মুখে মাথা নেড়ে দিল। অধিকাংশ বৈষ্ণব পদাবলী যে ব্রজবুলি ভাষায় লেখা হতো, স্বয়ং রবীন্দ্রনাথ এই ভাষার মাধুর্যে মুগ্ধ হয়ে ভানু সিংহের পদাবলী লিখেছিলেন। এরকম টুটাফুটা নলেজ নিয়ে শুভ মামার সামনে মুখ না খোলাই নিরাপদ। তীক্ষ্ণ চোখের হাতের কাগজটার দিকে তাকিয়ে শুভ মামা বলল, 16 শতকের বাংলায় এই ব্রজবুলি ছিল কবিতার প্রধান ভাষা। বিদ্যাপতি এবং তার পরবর্তীকালে তার ভাবশিষ্য গোবিন্দ দাস এই ভাষায় প্রচুর পদ লিখেছিলেন। এটা সবাই জানে, কিন্তু অন্যেরাও কম ছিল না। এই ভাষায় অনেক কবিতা লেখা হয়েছে পরবর্তীকালে। আচ্ছা সেসব কথা নয়, পরে হবে, আগে দেখা যাক পদটার মানেটা কি। কান অভিসারক লহু লহু চলতহি সুকক সন্ধানে জয়িছে সারি। এটা না মানে তোর একদম ক্লাসিক্যাল বৈষ্ণব পদাবলীর শুরুয়াত, বুঝলি? কান হলেন কানু, মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণের অভিসারে ধীরে ধীরে চললেন, কার মতো না শুকের অভিসারে শাড়ি যেমন চলে যায়। বেশ, এটুকু আগে লিখে ফেলি। দুজনের দেখা হলো, লোচনে লোচনে মিলল। তার লোচনে লোচনে মিলল মানে চার চক্ষু মিলন হলো। রাধা পরম সুন্দরী। আচ্ছা, তাহলে প্রথম 2 লাইন বোঝা গেল। Because they are always ready to pounce on anyone who tries to take their cut of the gold. Why do tigers always make the best treasure guardians? Because they are always ready to pounce on anyone who tries to take their cut of the gold. Why do tigers always make the best treasure guardians? Because they are always ready to pounce on anyone who tries to take their cut of the gold.
Why do tigers always make the best treasure guardians? Because they are always ready to pounce on anyone who tries to take their cut of the gold. Why do tigers always make the best treasure guardians? Because they are always ready to pounce on anyone who tries to take their cut of the gold. Why do tigers always make the best treasure খানিকক্ষণ guardians? ভুঁড়ো কুচকে Because বসে they থেকে are শুভ মামা always ready to আবার pounce বলতে on শুরু anyone করলো। who tries to take their cut of the gold. Why শ্যাম do সাগর tigers কূলে মানে always make the best treasure কৃষ্ণ guardians? সমুদ্রের Because তীরে they are গিয়ে always বেশ ready to pounce on anyone who tries to আবার take their cut of the gold. শ্যাম Why did শ্যাম the jungle রঘু explorer bring a মধু ladder to the forest? আমাকেই বলে Because he রইল wanted to see what was growing on the top এটা of the কেমন হলো? trees. অরিত্র ভয়ে ভয়ে বলল, আমার কিন্তু মানে আমার একটা অন্য কথা মনে হচ্ছে। I just survived a বলতো fierce শুনি। battle with a tiger in the প্রথম Sundarbans, and now I am শ্যাম rowing মানে this boat কৃষ্ণ away না with the হয়ে treasure, যদি while massive রং crocodiles বোঝায়, hunt me in the water. শ্যামল সাগরের পাড়ে I have finally found the path পরের to the শ্যাম হলো hidden কৃষ্ণ। treasure, deep within তাহলে মানে these dark দাঁড়াচ্ছে woods. শ্যামল সাগরের I have finally উপকূলে discovered the গিয়ে location of কৃষ্ণ the hidden আমাকে treasure ভুলে cave গেল। deep within the কয়েক Sundarbans সেকেন্ড চুপ forest. করে থেকে শুভ I am মামা heading বলল, towards it now. অ্যাবসলিউটলি I have রাইট। been searching for কাল this treasure গোলবাড়ির for কষা so মাংস long, উইথ পরোটা। and at last the ancient অরিত্র secrets of উত্তেজিত the ভঙ্গিতে Sundarbans বিছানায় are একটা finally খুশি মেরে আমি বলল, সুন্দরবনের গভীর জলে গুপ্তধন খুঁজতে বেরিয়েছি। Yes! হঠাৎ ওটা কি? জলের মধ্যে বিশাল একটা সমুখক কুমির। মানে এত বড় সামনে। কুমির আমি আগে কখনো দেখিনি, সাবধানে থাকতে হবে। নীল জল। I have আচ্ছা। finally reached the তারপর secret cave in the চন্দক depths of the সুবর্ণ Sundarbans ধ্বনি। forest, where the hidden treasure lies. চন্দক সুবর্ণ ধ্বনি এই রে খেয়েছে চাঁদের সোনার ধন। আচ্ছা দাঁড়া পরে দেখছি। What is this strange light in the middle of the deep forest? গড়াশুলি It feels like I have finally discovered the মানে hidden map দাঁড়াচ্ছে I have been searching for অকস্মাৎ all this গ্রাস time. Why do রূপক tigers always make the তরঙ্গ best দেই treasure দোল। guardians? রূপের Because they are তরঙ্গে দোল always দিয়ে। ready to pounce on anyone আচ্ছা who কি tries to দাঁড়ালো take their সবটা cut of মিলিয়ে the বলো gold. দেখি। রূপের তরঙ্গ দোলা দিল, ফলে চাঁদের সোনার ধন হঠাৎ আমি গ্রাস সুন্দরবনের করল। গুপ্তধন খুঁজতে এসেছিলাম, ধরে কিন্তু ধরে এখন এই বলল বাঘের হাত আর্য। থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। খুব আস্তে আস্তে আমাকে এই মাথা ভয়ঙ্কর নাড়লো ওরা জঙ্গল থেকে চারজন। দ্রুত বেরিয়ে যেতেই হবে। এই লাইনটার কোনো Why মানে do দাঁড়াচ্ছে tigers না, always make the best অথবা treasure ওরাই ধরতে guardians? পারছে না। Because they are always ready to দাঁড়াও pounce on আগে anyone শেষ who করি। tries to take their cut এরপরেও of the আছে gold. ততহি ভেজল, অর্থাৎ সেই জন্য পাঠানো হচ্ছে। নিশান মানে এখানে নির্ঘাত ওই নিশান আবার চিহ্ন বেশ। আমি আর সুন্দরবনের জনু মানে গুপ্তধন খুঁজতে এসেছিলাম, যেন? কিন্তু এখন এই বাঘের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। আমাকে এই না জানি, ভয়ঙ্কর জঙ্গল মানে থেকে দ্রুত বেরিয়ে যেতেই হবে। নিশান জনু আমি সুন্দরবনের বিষয়। গভীর জলে গুপ্তধন খুঁজতে এর বেরিয়েছি। অর্থ হঠাৎ হবে ওটা কি? নিশানা বা জলের মধ্যে বিশাল একটা চিহ্ন কুমির। যেন এত ভুলে বড় যেও কুমির না। আমি আগে কখনো দেখিনি, সাবধানে থাকতে হবে। অনুসর পূর্বজ বল। I have been searching for this মানে treasure for so long, and at পূর্বপুরুষদের last, কথা the ancient অনুসরণ secrets করো। of the Sundarbans are finally revealed. কাগজটা ফেলে দিয়ে What is ছাদের this দিকে strange তাকালো light in the শুভ middle মামা। of the deep forest? ওরাও বসে রইল It চুপ feels করে। like I have finally এটা discovered the কবিতা hidden নাকি map I ধাঁধা? have been searching for all কে this কেন time. এমন একটা ধাঁধা তৈরি করে ব্রহ্মামূর্তির হাতের মধ্যে রেখে I have দিয়েছিল? finally found the কি লাভ? path to the hidden treasure, গভীর deep রাত within এখন। these কলকাতা শহরের dark কোলাহল এই woods. বাড়িটায় এমনিতেই ঢোকে না সেভাবে। I have এখন finally যেন আরো discovered the নিস্তব্ধ location মনে of the হচ্ছে hidden চারপাশ। treasure cave deep হঠাৎ within ওদের the একেবারে Sundarbans চমকে forest. দিয়ে রিতম I am বলে heading উঠল, towards it now. ও হ্যাঁ তাই I তো। have finally reached the কি? secret cave কি in রে? the depths of the Sundarbans সবাই forest, মিলে বলে where উঠল the ওরা। hidden treasure lies. সোজা হয়ে বসলো And রিতম। why do tigers ওর চোখ always make the জ্বলজ্বল best করছে। treasure guardians? Because চাঁদ they are নয়, always চাঁদ ready to নয়। pounce on anyone who tries to take their চন্দ্র। cut of the gold. চন্দ্রদ্বীপ। Why did the jungle explorer bring a ladder to the আরে forest? এবার বুঝতে Because he পারছিস না, wanted to see what was growing on the রূপের top of the কথাটা trees. এমনিই বলা হলো, আসল কথাটা হলো চন্দ্রদ্বীপের সম্পদ ঢেউ এসে গ্রাস করলো। প্রায় ছিটকে উঠল আর্য। শুভ মামা বলল, রূপের তরঙ্গ দোলা দিল, ফলে চাঁদের I সোনার just ধন survived a fierce হঠাৎ battle with a গ্রাস tiger in করল। the Sundarbans, and now I am rowing ও this boat আচ্ছা away আচ্ছা with the আচ্ছা treasure, আচ্ছা, while massive চাঁদের crocodiles hunt সোনার me in the ধন water. মানে চন্দ্রদ্বীপের সম্পদ ঢেউ এসে গ্রাস করলো। একদম ঠিক বলেছো তো রিতম, হ্যাঁ ব্রিলিয়ান্ট। দারুণ ঝকঝকে একটা হাসি হেসে আবার গম্ভীর হয়ে গেল রিতম। কিন্তু ওই যে বললো পাঠানো হলো কাকে? I have কোথায়? finally conquered the wild beast and secured আবার this আগের বারের মতো ancient treasure সন্তর্পণে against অরিত্র all বলল, odds. May the divine আমি grace এবার guide my একটা path. ওয়াইল্ড কেস করতে I চাই। have finally conquered the Good wild beast and secured this শ্যাম ancient শব্দটা যদি treasure against রং না all হয়ে odds. May the divine জায়গা হয়। grace guide my path. I have এমনিতেই finally ঘেঁটে আছি conquered ভাই, the wild আর beast and ঘেঁটে দিস secured না। this ancient treasure against প্রায় all 1 মিনিট odds. চুপ করে May the থেকে divine শুভ মামা grace guide বলল, my path. শ্যামদেশ I have finally conquered the ফিসফিস wild করে beast বলল, and secured this ancient treasure against all odds. শ্যামদেশ, May the divine grace guide my আজকে তার path. নাম
I have finally conquered the wild beast and secured this মধ্যরাতে ancient treasure নৈশব্দ ভেঙে against all চেঁচিয়ে উঠল odds. আর্য। May the divine grace guide my path.